স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? এত অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহ্য করা বাকি। আমি আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে যাচ্ছেন। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শের দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়ার সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়া হৃদের ভয়ে দেওয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহময়। হৃদ অনুভব করতে পারল মায়ার কম্পিত শরীরের আজ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তে ঘোর অন্ধকারে করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধরফর করল। হৃদ মায়ার ভয় বাড়িয়ে দিয়ে মায়ার থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছায়া আলোয় মায়ার সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ার মুখে অনুভব করতেই মায়ার তরতর করে কাঁপল। হৃদের ঘোর লাগা চোখে মায়া কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ার মসৃণ গাল স্পর্শ করলো। অপর হাতটা নেমে আসলো মায়ার কোমরে। হৃদ চোখ আওড়িয়ে মায়ের মায়াময় মুখ আবারও একবার দেখল। তার অবাধ্য মন আরও অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে বুক থেকে লাফিয়ে না বেরিয়ে যায়, তাহলে তার মান সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা তার অবাধ্য মনটাও শোনে না। আসলে তার মন কথা শোনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে। যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া, সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়। সে কিভাবে এত অবাধ্যদের মাঝে পড়ে গেল। তার মন কথা শোনে না, চোখ কথা শোনে না, হাত শোনে বউকে ছুতে চায়, তার শরীরটা কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাই তার কথা শোনে না। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠল মায়ের তীর তীর করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতো আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছুয়ালো মায়ার গালে। গালে পড়া মায়ের চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতেই মায়ের কম্পিত শরীরের কম্পন আরও বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ের অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথা মায়ের কান অবধি পৌঁছালো কিনা বোঝা দেয়। ভয়ে মায়া শরীর নরম করার বদলে আরও খিচে শক্ত করে পড়ে রইল হৃদের পক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ার কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তীর তীর করা দু চোখের পাতাও একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরও আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়ল না মায়াকে, বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে ছোট চুমু খেয়ে নেমে আসলো মায়ের লাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ের লাল টকটকে লিপস্টিক এখনও লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরও আসক্ত হলো। শক্ত হাতে মায়ার গাল চেপে ঠোঁট ওচালো। একত্রে মায়ার ঠোঁট জোড়া মুখে নেওয়ার 4 কি 5 সেকেন্ড মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলোভাবে তৎক্ষণাৎ মায়ার দু বাহু চেপে আঁকড়ে ধরল। মায়ার দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ার দুবাহু টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তীর তীর করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শুনেনি, সেজন্য জ্ঞান হারালো। নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবে।
তীর মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাহিরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্যও থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে সে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়েই যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদিফ নিচে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দুজনেই হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতর মতো ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লেগেছিল সেটি হলো জুই আয়ন থেকে রাদিফকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদিফের কথায় জুই লজ্জাও পাচ্ছিল, অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদিফের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছে না আয়ন। এমনটা তো হওয়ার কথা নয়। জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে, এতদিন আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে, আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজনের কেউ কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারোরই। তারপরও দুজনেই বুঝে তারা একে অপরের মায়ায় জড়িয়ে পড়েছে। আয়ন থেকে জুই বেশি আয়নের মায়ায় জড়িয়েছে, সেটা রোজ জুইয়ের মুখেই শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত আগ্রহ দেখে আয়ন বাধ্য হয় জুইয়ের মায়া জড়াতে। দুজনের রাতের ফোন আলাপ ব্যাঘাত ঘটে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুজন রাত ভোর ফোন আলাপ করতে পারে, সেজন্য সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝে মধ্যে রাতের একবার করে হলেও হসপিটালে যায়, তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালের তদারকি করতে, কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পথে, অথচ আয়নের এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপরে হলো। এই নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদিফকে গুরুত্ব দিল। রাদিফের সঙ্গেও জুই বেশি কথা বলেনি, তবে যতটুকু কথা বলেছিল জুইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুই রাদিফের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলতো। মূলত আয়ন বুঝতে পারছে না জুই এমন অপরিচিতর মতো আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদিফের সঙ্গে ফাহাদের নিচতলায় ড্রয়িং রুমের সোফায় বসেছিল। টুকটাক কথাও হচ্ছিল রাদিফের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখে পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতো সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ার কোলে ওটা ফাহাদ ভাইয়ার শালিনা ব্রো। আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সেও উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না সেটা? আল্লাহ, এত কিছু হয়ে যাচ্ছে, রাদিফ এখনো টেরও পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাইয়া প্রেম করছে? না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদিফ। কি, হৃদ ভাইয়া বিয়ে করছে? কবে, কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো ভাইয়া? তোকে মিথ্যে বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হলো, তারপরও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাইয়া কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বিয়ানকে? তোর বিয়ান কিভাবে হয় বলত? তোর ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিয়ান ডাকিস? ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদিফের মাথা ঘুরে যাবার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। তাদের মা যদি শোনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না, কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফেয়ন্সে। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ন ভাই? হৃদ ভাইয়া তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে?
সিরিয়াস কথার মাঝে রাদিফের খেয়ালি কথায় বিরক্ত বোধ করলো আয়ন। রাদিফের মাথায় ঠোকা মারতে মারতে বলল। তোর না গার্লফ্রেন্ড আছে ধান্দাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল। দরকার হলে দুটো বিয়ে করবো আয়ন ভাই, গার্লফ্রেন্ডকেও রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবে বেদ্যপ। তাহলে আমি আম্মুকে বলে দিব হৃদ ভাইয়া প্রেম করছে, তাহলেই আম্মু আমাকে বিয়ে করাই দিবে। এমনিতে হৃদ ভাইয়ার জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না, এখন তো রাস্তা পরিষ্কার, কিন্তু এর আগে হৃদ ভাইয়াকে ধরতে হবে। ভাইয়া তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদিফ দৌড় লাগালো দরজার দিকে। পিছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্যে বলল। আজকের জন্য রিতকে তুই ভুলে যা রাফিদ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নিবে না সে। আজকের জন্য তুই এখানেই ঘুমা। আয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া দেখল। রাদিফ তাড়াহুড়ো দৌড়ে গিয়েও হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখল হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পেছন থেকে রাদিফ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না, কাল সকাল ছাড়া। সময়টা একটার ঘরে, চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে। তবে যান্ত্রিক শহর ঢাকা, রাত যা দিন তাই, মানুষের চলাচলে কোনো কমতি নেই। রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আয়নের। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভাঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়া জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুই। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল, পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারের জুয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতর মতো করে আচরণ করে জুই। সেটা কেন করে, এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞাসা করতে চায় বলে আয়ন হসপিটালে যায়নি, বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠের সালাম পেয়েই আয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে ধর ফরিয়ে শোয়া থেকে উঠে বসল জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা চেয়ে গেল মনে। স্ক্রিনে রাদিফের নামটা দেখে কিঞ্চিত লজ্জা পাওয়ার মতো পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজেদের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যেই জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদিফ ভেবে পুনরায় ফোনটা কানে তুলল। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিস করে বলল, এত রাতে আসবো? যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগেই আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওনা নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওনাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতির ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতন করে বের হয় ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তির হলো। তারপরও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে গেল নিচে। বিয়ে বাড়ি হলেও চারপাশে বাড়ির জনকে কোথাও দেখল না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত, বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে, তবে এখনো ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করলো ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদিফের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলাও হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচার কানে গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দেবে। নিজের অবস্থানের কথা চিন্তা করেই জুইয়ের বুক কাঁপল ভয়ে। সেই ভয়ের আভাস জুইয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওনার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্কের দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাহিরে।
অদূরে ফেরি লাইটের ছাদে নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুয়ের গায়ে সাদা জামাটা যেন জুয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাসার স্যান্ডেল পরিহিত জুয়ের পা জোড়া ঝলমল করছে একজোড়া রূপার নূপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদিফের জায়গায় আয়নকে দেখে মুহূর্তে ভয়ার্ত হলো জুই। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তায় পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদিফকে খুঁজল। জুই মনে করলো রাদিফের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদিফও আছে, কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়েও বড়। এত বড় মানুষের সামনে রাদিফের সঙ্গে কথা বলাটা দৃষ্টি কঠোর দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করল। রাদিফ কেন আয়নকে সঙ্গে করে আনলো সেটাও বুঝলো না। জড়তায় জুই কাছাকাছি আসতে দেখেই আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটুকু দেখল। জুই সবসময় এমন করে আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিত মতো আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখিয়ে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতো জুই আয়নের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদিফকে খুঁজল। আয়ন জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরেই তীক্ষ্ণ গলায় বলল, জুই আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তে গম্ভীর হলো, ভারী গলায় বলল, কাকে? আয়নের হঠাৎ ভারী গলায় ভয় বাড়ল জুয়ের। গায়ের ওড়নাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুই। রাস্তা এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় মিয়ে বলল, আসলে জুয়ের ভয় আর জড়তা বলছে সে এই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি, অথচ আয়ন নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলেছিল। সেটা জুই মেনেই নিচে আয়নের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই আপনি কি রাফিদকে খুঁজছেন? আয়নকে পুলিশের মতন জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয় আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নাড়িয়ে আয়নের কথার সম্মতি দিয়ে বলল, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, আপনার রাফিদের সঙ্গেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদিফের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকেই রাদিফের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথা এই লোক এত চমকাচ্ছে কেন? জুইয়ের জানা মতে রাদিফ আর জুইয়ের সম্পর্কের কথাটা আয়নের জানার কথা। যেহেতু রাদিফ আয়নের সামনেই জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়নের জানার কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়। জুইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার নয় শক্ট হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলেন জুই? আয়নের কথাটা পছন্দ হলো না জুইয়ের। খানিকটা অসন্তুষ্টি গলায় বলল, আমি বাজে মেয়ে নই ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে নিয়ে কিভাবে ভাববো জুই একটু বোঝান আমাকে। আমি না হয় সেভাবেই চিন্তা করব আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাফিদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুয়ের। আশেপাশে রাদিফকে কোথাও দেখতে না পেয়ে জুই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলেই জুই পেছন মুড়তে নিলে তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধমক, আপনি কোথাও যাবেন না জুই। আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুই, তাহলে কিন্তু বিপদে আপনিই পড়বেন।
আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না জুই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলেই আয়নকে অপেক্ষা করে জুই আবারও চলে যেতে নিতে তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুইয়ের বাহু চেপে ধরে নিজের কাছে টানলো। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল খেই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতন জুই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল। জুই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের ভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়ে জুই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আপনি কেন রাফিদের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমারটা অদৃশ্য। আপনি আমাকে বুঝেন জুই? কেন রাফিদের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাফিদের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? ওনার গার্লফ্রেন্ড আমি। এবার ছাড়ুন। স্তব্ধতা নেয় আয়ন শক্ট হয়ে জুয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতে জুই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনশিপে আছেন কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুয়ের কথায় আয়ন আরও চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুই রাদিফের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছে। জুই কি তাহলে প্লে গার্লের মতন রাদিফ আয়নের সঙ্গে কথা বললো এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুয়ের থেকে? ভালোবাসার এত ছলনা করলো জুই আয়নের সাথে? কই কখনো তো আয়নের মনে হয়নি জুই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুয়ের ফোন 1-2বার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে, কিন্তু এখন শুনছে অন্য কথা। জুই নাকি এতদিন রাদিফের সঙ্গে কথা বলতো। যদি জুই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে তাহলে এই মুহূর্তে আয়নকে শুধু একা অস্বীকার করছে। রাদিফই সব, আয়ন কিছু না? আয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল? কিছু মনে নেই? জুই তো আয়নের সাথেও কথা বলতো তাহলে। আমার সাথে আপনার কি ছিল জুই? আপনি কেন আমাকে এভাবে আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে ঠকালেন? জুই খানিকটা বিরক্ত হলো আয়নের কথায়। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামোতে জুয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুয়ের উপরের একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুই কখনো আয়নের সঙ্গে কথা বলেছিল? শুরু থেকে জুই শুধু রাদিফের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথায় থেকে? রাগান্বিত গলায় জুই বলল, আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন ভাইয়া? আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনোই কিছু ছিল না। জুয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপল। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়। আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুঙ্কারে বলল, এত মিথ্যে কিভাবে বলেন জুই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাফিদ এত প্রিয় আপনার, কি জানেন রাফিদের সম্পর্কে? রাফিদের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলেই রাফিদের বউ ঘরে তুলবে বড়রা। রাফিদের 3 বছরের সম্পর্ক, আপনি ঢুকছেন 3 মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা জুই বিশ্বাস করল না। তার কারণ ওদের ফোন আলাপে রাদিফ বলেছিল জুই ছাড়া রাদিফ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুই রাদিফের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই ছটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যে বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর সাথে উনি কথা বলেন না। নারী বড়ই ছলনাময় জুই। আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না জুই, অথচ রাফিদের 1000 মিথ্যে আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে, চেক করে দেখুন রাফিদ এখন হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না। উনি এক্ষুনি আমাকে কল করে নিচে ডাকলো
দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই। এমনিতে আমার মাথা ধপধপ করছে আপনার বেমানিতে। আপনাকে আমি এখানে রেখেছি। রাফিদ উপরে নিজের রুমে আছে, ফোন করুন ওকে। আপনার হয়ে আমিই করছি। বলেই আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদিফকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদিফের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো হয়তো এটা রাদিফের তৃতীয় নাম্বার হবে, আর নয়তো জুইয়ের কাছে রাদিফের আরও দুটো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে। যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদিফের ওয়েটিং নাম্বারটা দেখলো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধুক করে উঠল অজানা ভয়। মনে মনে আল্লাহ কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়। রাদিফ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদিফ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ আয়ন ভাইয়া বলো। রাগান্বিত আয়ন কথা পেঁচালো না রাদিফের সঙ্গে। এমনি আয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদিফ কার সাথে কথা বলছিল। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদিফকে প্রশ্ন করার মতন করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে ভাই। কেন, কি হয়েছে, কিছু বলবে? রাহার সাথে তোর কয় বছরের সম্পর্ক জানি ঠিক? 3 বছর ভাইয়া। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদিফকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুয়ের সাথে কি চলছে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? ব্যর্থ হয়েছিস? কি বলছো ভাইয়া? আমি আবার কার সাথে কথা বলবো? জুইকে আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদিফের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদিফ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাফিদ, মিথ্যে বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় তুই জুয়ের সাথে কেন রিলেশনশিপে গেলি? তুই সবকিছু তোর কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষে কথাগুলো আয়ন জুইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদিফ। প্রথমত জুইকে তাকেই চিনতে পারছে না রাদিফ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর উপর। রাহা ছাড়া রাদিফ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, তাহলে এই জুই নামের কার কথা বলছে আয়ন? রাদিফ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি আয়ন ভাইয়া, বিশ্বাস করো, আমার জুই নামে কারোর সাথে কোনো রিলেশনশিপ নাই। তাছাড়া জুইকে এমনিতেও সেটাও চিনতে পারছি না। তুমি বলো ভাই, জুইকে আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছে আসলে কি হয়েছে কি না। রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে, এত মিথ্যে কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? এটা রাজীবের কণ্ঠ ছিল না? আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি। আমি চিনি ওনার ফোনের কণ্ঠস্বর কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগেই জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছুই করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই জুই নিজের ফোনে রাদিফ নামে সেভ করা নাম্বারে কল মেলাতেই মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি কেন আমাকে ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নম্বরে কল দিতে দিতে বলল, আপনাকে কেন আমি ফোন দিতে যাব? আজও আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতেই আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন, আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না, আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে। চমকে ওঠার মতো জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখল রাদিফের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়। সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমলো হাতে নিজের ফোনের কলটি কেটে দিতেই আয়নের ফোনের কলটিও কেটে গেল মুহূর্তে। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মিলাল রাদিফের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুইয়ের মতো করে আয়ন দেখল জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদিফ লাভ নামে সেভ করা। ভিতরকার অস্থিরতায় মুহূর্তে কপালের কার্নিশ পেয়ে ঘাম ঝরল জুইয়ের।
অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই। রাদীপের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুই থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যে বানিয়ে দেবেন জুই? এটা আমার ফোন, রাফিদের নয়। এটা কার নাম্বার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমার ছিল। নাম্বার যেহেতু আমার, কথাও আমিই বলছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টা অস্বীকার করে যাচ্ছেন। সেই জন্যই রাফিদও আমাকে অস্বীকার করলো। মন ভাঙনে জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যে বলছেন। ওটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদীপের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতন করে আমার নাম্বারটাকেও অস্বীকার করতে চাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম। আমি তো এটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্য দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্তি চোখে জুইকে দেখল। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলতে আয়নের কণ্ঠ সরাসরি জুয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি নতুন করে আবার শুনতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো, বুক কাঁপলো, চোখে পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদীপ মনে করে এতদিন আপনার সাথে কথা বলছি? ডাক্তার সাহেব, আপনি ছিলেন রাদীপের নামের পেছনের ব্যক্তিটা। এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব। আমি নই, আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথাও বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুয়ের কথায় বুঝতে পারলো জুই এতদিন আয়নকে রাদিফ মনে করে কথা বলে এসেছিল, অথচ ফোনের পিছনে যে রাদিফ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুইকে বলেনি, আর না জুই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করতো, তাহলে অবশ্যই আয়ন সত্যিটাই বলতো জুইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মিটাবে দুজন? রাতের 6টা পেরিয়ে পৃথিবীতে ভোর নামল। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরনীতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বালার মতো উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়ের। সকাল তখন 5টা 7-এর ঘরে। খুব সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম উড়ে গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়েচড়ে উঠতে চাইলে মায়ের মুখ ঠেকলো কারো গলদেশে। মায়া নিজের নাক ঘষলো সেখানটায়। নাকে খোঁচা খোঁচা শুয়ের মতন কিছু বিদ্ধে শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সে হাতও উপরে তুলতে পারছে না। মোট কথা শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইলো মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ের বাম হাতটা রাখলো কিছু একটার উপরে, যেটা মায়ের শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে মায়ের হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবারও হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাত আছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না।
কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারল সে হৃদের দুই বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস পেল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তির হতে পারল না মায়াকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ার যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গেই ছিল ওইরকম একটা আপত্তিকর পরিস্থিতিতে, তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভবত মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা? মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্য এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা জুঁই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ার নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতেও চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদ ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনেই কাত হয়ে শুয়ে আছে। হৃদ দুহাতে মায়ের পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ের মুখ হৃদের গলদেশে ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাত যাচ্ছে নিজের অবস্থান বুঝতে পেরে। মায়া হৃদের শক্ত হাত বেয়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টন টন করে উঠল ব্যথায়। মায়ার পা দুটো সেই কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নাড়াতে চেয়ে আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ার উরু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতন দু হাতে ঝাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে। এবার ভীষণ লজ্জা পেল মায়া, বুকটা টিপ টিপ করলো অস্থিরতায়। ওহ, কি সারা রাত এইভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে! ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো। গায়ের ওড়নাটার খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনও মায়ার দিকেই কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দের খালি পা টিপে রুম থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যে নাকে বাজল কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চিনে, হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ার সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ার শরীরে মৌ মৌ করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকল। বাপরে, মায়ের পুরো শরীরে শুধু হৃদ হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারো সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো। এটা ফাহাদের বাড়ি নয় সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানা মতে এটা খান বাড়িও নয়, কারণ মায়া খান বাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খান বাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয় থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচের ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচ অব্দি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারো সামনে পড়ে যাবে সে। তখন হবে আর এক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞেস করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ার কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটা লক খুলতেই মায়ার মাথায় দুষ্ট বুদ্ধি আঁটলো। মায়ার জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত। তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থ করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ার কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থ করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোকটাকে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে। মায়া হৃদকে কল রিসিভ করে দেখে চট করে কান্না করার মতন নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করলো,
হৃদের মাতাল কণ্ঠে মায়ার বুকটা ধুক করে উঠল। বাপরে, এই লোকের সব কিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানি আবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাঁদার মতন করে বলল, হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকিয়েছি। আমার বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমিয়েছে। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়েই মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখেই পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামেই বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো দায়। হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপুর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ, হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমিও ওর বউয়ের সাথে ঘুমাবো, তাহলেই হিসাব বরাবর হয়ে যাবে। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলব। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল। এই ধন্ধিত লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না যেন। মায়া একটা কথা বললে এই লোক মায়াকেই কেমন ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার ভূত মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায়, তাহলে সে মায়ার সাথেই আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ের কথায় ফাঁসি দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। কিভাবে ফাঁসিয়ে দিল তাকে? মায়ার যা বুদ্ধি, সে তো ইহজীবনে এই লোকের সাথে কথায় পেরে উঠবে না, আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহা, মায়ার আরও একটা নতুন আফসোস যোগ হলো, নিজের স্বামী চতুর বলে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।